নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি তো বলবই, কারণ আমি বলতে চাই। আপনিও তেমন চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আমরা ছোটবেলা থেকে একটা কথা বহুবার শুনেছি, আঁখ থাকতে রাইখা খাও, দিন থাকতে হাইটা যাও। তখন আমরা সেই ছোটবেলায় এই কথার অর্থ বুঝতে পারিনি। আবার একটু বড় হয়ে হয়তো খেয়ালই করিনি কথাটির অর্থ কী এবং কী অর্থে বলা হচ্ছে। কিন্তু এখন অনুধাবন করি যে আমাদের পূর্বপুরুষরা এই কথাটা গভীর জীবন দর্শন থেকে বলতেন, এবং এক কথায় এই কথাটা একটা অমূল্য শিক্ষা। আজকে আমি এই বাক্যটি নিয়ে আলোচনা করব। আমি এই বাক্যের প্রথম অংশটি নিয়ে কথা বলছি। আঁখ থাকতে রাইখা খাও। অর্থাৎ এই যে এই লাইনটি, এটিতে বোঝানো হয়েছে যে সময় থাকতে তুমি সঞ্চয় করো। এই যে আমাদের যে মা কাকিরা, আমরা ছোটোবেলায় দেখতাম মা কাকিরা যখন ভাত রান্না করতেন, ভাতের হাঁড়িতে যখন চাল মেপে নিতেন, তখন কি করতেন, সেই চাল থেকে উপর থেকে এক মুঠো চাল একটা মাটির কলসিতে রেখে দিতেন, এবং এটা দিনের পর দিন করতেন। এই যে বিষয়টা, এই যে এক মুঠো চাল রেখে দিলেন, এটা কিন্তু মাপের অংশ থেকে রেখে দিয়েছেন। এই যে এক মুঠো ভাত কম খেলে কিছু হবে না, কিন্তু এই যে এক মুঠো করে রেখে দিতে দিতে যেটা হয় যে এক সময় এটা অনেক একটা বড় সংগ্রহ হতে পারে। হয়তোবা এটা কোনো দিন যদি চাল না থাকে সেদিন কাজে দিতে পারে। আবার হয়তো অনেক চাল হয়ে গেল, বিক্রি করে অন্য কোনো একটা কিছু করা যেতে পারে। এই যে সঞ্চয়ের যে মনোভাব, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা কি হয় বলুন তো, যে আমাদের যে আয় বা খরচ, এগুলোর একটা নিয়ন্ত্রণ আসে। এই নিয়ন্ত্রণে যেটা হয় যে আমরা ভবিষ্যতের জন্য একটু সচেতন হতে পারি। আমাদের প্রত্যেকেরই কী হয় বলুন তো, যে আয়ের একটা নির্দিষ্ট সীমা থাকে, কিন্তু আমাদের যে এই ইচ্ছেগুলোর কোনো সীমা পরিসীমা নেই, এই শখেরও কোনো সীমা নেই। কিন্তু যদি আমরা অতিরিক্ত খরচ করি, তাহলে কি হয় বলুন তো, আমাদের ভবিষ্যতের সুযোগগুলো নষ্ট হয়ে যায়। কারণ হঠাৎ কোনো বড় বিপদ চলে আসতে পারে, আমরা অসুস্থ হয়ে যেতে পারি, আমাদের চাকরি চলে যেতে পারে। তখনকার যে অসহায় মুহূর্ত, অসহায়ত্ব, সেটা আমরা কিভাবে দূর করতে পারি? যদি আমরা এই যে সঞ্চয় করতে পারি আমাদের আয় থেকে, তাহলে আমরা সেই অসহায়ত্বগুলোকে মোকাবেলা করতে পারি। এই যে রেখে খেলে, অর্থাৎ এই যে এই আয় থেকে যদি আমরা একটু একটু করে সঞ্চয় করি, তাহলে মূলত আমরা আমাদের নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখি। কারণ যে কোনো বিপদ যে কোনো সময় আসতে পারে, এবং যে কোনো সময় জরুরি খরচ করার প্রয়োজন হতে পারে। তখন যে মানুষগুলো এই যে আয় থেকে সঞ্চয় করে, সে মানুষগুলো তখন তারা কি করে, যে তারা একেবারে স্বচ্ছন্দে সেটা করতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করে জীবনের প্রতিটি মুহূর্তে। এজন্য এই সঞ্চয় এটা খুব জরুরি। এবং যারা এই আয় থেকে সঞ্চয় করেন, আয় যত কম হোক, সেই কম আয় থেকেই যারা সঞ্চয় করেন, তারাই মূলত প্রকৃত জ্ঞানী আর বিচক্ষণ মানুষ।
তারা জানে যে ভবিষ্যতের জন্য এই সঞ্চয় কত জরুরি। তাহলে আমরা চলুন যে এই সঞ্চয় আমরা কিভাবে করতে পারি তার দু একটি ধাপ বা দু একটি কৌশল সম্পর্কে একটু আলোচনা করি। আমরা আমাদের আয় ব্যয়গুলোকে লিপিবদ্ধ করতে পারি। যদি আমরা প্রতিদিনের যে খরচগুলো হচ্ছে অথবা আমাদের যে প্রয়োজনীয় খরচগুলো হচ্ছে সেগুলো আবার শখ বা ইচ্ছে শখ পূরণ আমরা সেসবের জন্য যে আয়েসের জন্য যে খরচগুলো করি সেগুলো লিপিবদ্ধ, এভাবে যদি আমরা সব ধরনের খরচ লিখে ফেলি তাহলে আমরা মাস শেষে বুঝতে পারবো যে এমন অনেক জায়গা আছে যেখানে না চাইতেও খরচ হয়েছে। আমরা তখন সেখানে হ্রাস টানতে পারবো। তারপর আমরা একটা বাজেট তৈরি করে ফেলতে পারি। যেমন বাজেটটা কিভাবে করব, আমরা 50% রাখতে পারি প্রয়োজনীয় খরচের জন্য, 30% রাখতে পারি প্রয়োজনীয় খরচ কোনগুলো বলুন তো, যে বাড়ি ভাড়া, বেতন, বিল, মানে যেগুলো আবশ্যকীয় খরচ সেগুলো। তারপর আমরা 30% রাখতে পারি শখ বা ইচ্ছে পূরণের জন্য, যেমন ঘুরতে যাওয়া কিংবা নতুন পোশাক কেনা কিংবা বেড়াতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, এইসব এগুলো আমরা 30% রাখতে পারি। তারপর 20% আমরা সঞ্চয় ও বিনিয়োগের জন্য রাখতে পারি, যেটা আমাদের বিপদের বন্ধু, ভবিষ্যতের অবলম্বন। এখন অনেকেই আপনারা বলতে পারেন যে আমি তো খরচই করতে পারি না, আমার যে দরকার সেগুলোই পূরণ করতে পারি না, তাহলে আমি জমাবো কীভাবে? এবার আমাদেরকে বুঝতে হবে যে এই যে প্রয়োজন, এই প্রয়োজন বনাম শখ এর পার্থক্য কি আমরা বুঝি কি না? আমরা কি শখটাকেই প্রয়োজন মনে করি কি না? যেমন আমরা হয়তো বলবো যে ক্ষুধা লাগলে আমরা তো খাবো। হ্যাঁ, আমরা ক্ষুধা লাগলে যে খাবো এটা হচ্ছে আমাদের প্রয়োজন, কিন্তু সেই খাবারটা যদি রেস্টুরেন্ট থেকে আসে সেটা হলো শখ। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রয়োজন আর শখের পার্থক্য যদি করতে পারি তাহলে আমরা দেখব যে আমরা বুঝতে পারছি যে কোথায় আমাদের অপচয় হচ্ছে। আমরা আমাদের অপচয়গুলোকে ধরতে পারবো এবং যারা এই যে আখ থাকতে রাইখা খাও এই কথাটি যারা বুঝতে পারেন তারা হচ্ছেন বুদ্ধিমান মানুষ। অর্থাৎ এই কথাটির অর্থই হচ্ছে বুদ্ধিমত্তা দিয়ে নিজের কষ্টার্জিত যে অর্থ আছে সেটার সঠিক পরিচালনা, যেটা নাকি আমাদের ভবিষ্যতের সুরক্ষা এনে দেয়। এরপর এই যে দিন থাকতে হাইটা যাও, এটার শাব্দিক অর্থ, এই বাক্যটার শাব্দিক অর্থ হচ্ছে বেলা থাকতে রওনা হও, কিন্তু এটার যে প্রতীকী অর্থ, আসল অর্থ সেটা অনেক গভীর। সেটা মূলত আমাদের এই শরীরের সামর্থ্য আর সময়কে বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে সময় কারোর জন্যে বসে থাকে না, আর শরীরের সামর্থ্যও সবসময় একরকম থাকে না। এক সময় এই শরীর হয়তো 2 মণ ভার তুলতেও বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হয় না, কিন্তু আবার কখনো এই শরীর 5 কেজি 10 কেজি তোলার ক্ষমতা থাকে না। অর্থাৎ এই যে সামর্থ্য এটা পরিবর্তনশীল, আর সময় এটা বয়ে যায়, কারোর জন্য থেমে থাকে না। এখানে বলা হয়েছে যে এই শরীরের সামর্থ্য থাকতে থাকতে তুমি চেষ্টা করো, তুমি সক্রিয় থাকো, যেন ভবিষ্যতে কখনো তোমাকে এ নিয়ে আফসোস করতে না হয় যে যদি তখন আমি এটা করতাম তাহলে আজকে আমার এটা হতো, যদি আমি তখন এই পদক্ষেপটা নিতাম তাহলে আজকে আমি এই জায়গায় থাকতাম। অন্যের কথা কি বলবো, আমি নিজেও কিছুদিন আগেও আফসোস করতাম এরকম যে যদি এভাবে জীবনটাকে গড়তাম তাহলে আজকে আমি এই জায়গায় থাকতাম, এটা হলে এটা হতো, এরকম নানা ধরনের আফসোস। তো এই বাক্যটাতে, এই অংশটাতে সেটাই বোঝানো হয়েছে যে যতক্ষণ শরীরের সামর্থ্য থাকে ততক্ষণ তুমি সক্রিয় থাকো, চেষ্টা করো,
তুমি তোমার যে যতটুকু তোমার সামর্থ্য আছে সেই সামর্থ্যটার তুমি সর্বোচ্চ ব্যবহার করো। অর্থাৎ এই একটা বাক্য থেকে আমরা দুই ধরনের দিক নির্দেশনা পাই। অর্থনৈতিকভাবে প্রথম অংশে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে সঞ্চয় করো। তারপর দ্বিতীয় অংশে শারীরিক দিক থেকে আমাদের যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হলো সক্রিয় থাকো। এই যে গভীর জীবন দর্শনমূলক এই বাক্যটি আমাদের পূর্বপুরুষেরা যে দিক নির্দেশনাটা দিয়ে গেছেন, আসুন আমরা এই দিক নির্দেশনাটি অনুসরণ করি এবং আমাদের সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বলতে চাই এর পাশে থাকার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।